হরিশপুরের জমিদার রাধাচরণের একমাত্র কন্যা রাধিকা দ্রুত পায়ে এগিয়ে গেল নদীর অনতি দূরের একটা জায়গার দিকে। জায়গাটির মধ্যিখানে রয়েছে একটা সমাধির মতো উঁচু স্থান। রাধিকা সমাধির সামনে গিয়ে দাঁড়ালো। হাতে ধরা জুতোর মালাটা সমাধির মধ্যে ছুঁড়ে দিয়ে তাতে একদলা থুথু ফেলে প্রবল ঘৃণা মিশ্রিত স্বরে সে বলল, বিশ্বাসঘাতক শয়তান! জীবনে যতবার আজকের দিনটা ফিরে আসবে ততবার আমি এখানে আসব আর এসে তোকে ধিক্কার জানিয়ে যাব। জানি তুই এখনো নিশ্চয়ই নরকেই রয়েছিস, আর সেখানে প্রতিনিয়ত নরকের আগুনে ঝলসে দগ্ধ হচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, ওটাই তোর উচিত শাস্তি। তুই যা করেছিস তার জন্য নরকের আগুনে জ্বলে পুড়ে মরাই তোর উচিত। ঘৃণ্য কীট কোথাকার! যতদিন আমি বেঁচে থাকবো আমি এখানে আসব, আর এসে এইভাবেই তোকে ধিক্কার জানিয়ে যাব, কারণ তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই যেন এক মুহূর্তের জন্য শান্তি না পাস। জমিদার গিন্নি হন হন করে বেরিয়ে গেল। অন্যদিকে ঠিক সেই সময় নদীতে একটা নৌকা এসে থামল। প্রভাত, তার হাতে একটা ছোট্ট মাটির ভাঁড়। প্রভাত সেটাকে খুব সাবধানে নদীর জলে উপুর করতে করতে কান্না ভেজা কণ্ঠে বলল, আজ কত বছর পরে আবার এই গ্রামে ফিরে এলাম মা, আর তাও শুধুই তোমার জন্য। মা, তোমার শেষ ইচ্ছে ছিল তোমার চিতাভস্ম যেন আমি এই হরিশপুরের সরস্বতী নদীর জলে ভাসাই। আমার জন্য তোমার স্বামীর ভিটে ত্যাগ করতে হয়েছিল মা, কিন্তু আজকে দেখো আমি তোমার শেষ ইচ্ছে পূরণ করলাম। চিতাভস্ম নদীতে দেওয়ার পরে চারিদিকে একবার তাকিয়ে নিল। ওর ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তারপরে নিজের মনে মনেও বলল, আজকে প্রায় 20 বছর পরে গ্রামে ফিরলাম। আমার গ্রাম, আমার জন্মভূমি। খুব ইচ্ছে করছে আমাদের সেই বাড়ি, সেই পুকুর আর গ্রামটা একবার ঘুরে দেখতে। কিন্তু যদি গ্রামের লোক আমাকে চিনে ফেলে তাহলে না, সেটা আর সম্ভব নয়। মাঝে 20টা বছর কেটে গেছে। সেদিনের প্রভাত ছিল মাত্র 20 বছরের তরুণ, আর এখনকার প্রভাত 40 বছরের যুবক। কারোর পক্ষেই চেনা সম্ভব নয়। যাই, বরং একটু ঘুরে দেখে আসি আমার গ্রামটাকে। যেমন ভাবা তেমন কাজ। প্রভাত ধীর পায়ে গ্রামের মধ্যে ঢুকে পড়ল। গ্রামের মাঠ, ঘাট, পুকুর, গাছপালা সব দেখতে দেখতে সে নিজের বাড়ির কাছে গিয়ে উপস্থিত হলো। সেই একচালা বাড়িটা আজকে যেন পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে, আর সামনের ছোট্ট জলাশয়টা একটা আবর্জনা ফেলার জায়গা। প্রভাত বিষণ্ণ মনে সেখান থেকে চলে আসলো। কিছুটা এগিয়ে গিয়ে সে সেই সমাধির জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। এই সেই স্থান, হ্যাঁ এই সেই জায়গা যেটা আমার জীবনটাকে বদলে দিয়েছিল। কিন্তু কিন্তু এখানে এই জায়গাটায় জুতোর মালা দেওয়া রয়েছে কেন? এটা তো সুধীর জ্যাঠা মনে হচ্ছে। যখন গ্রাম ছেড়েছিলাম তখন উনি নবীন ছিলেন, আর আজকের প্রবীণ হয়ে গেছেন। যাই, ওনাকে জিজ্ঞাসা করি। এই যে শুনছেন, বলছি এই জায়গাটা এরকম ভাবে জুতোর মালা নোংরা ফেলে রাখা রয়েছে কেন? মানে গ্রামের এই অংশের বাকিটা পরিষ্কার, শুধুই ওই উঁচু জায়গাটা ছাড়া, তাই জিজ্ঞাসা করছি। সে এক অদ্ভুত কাহিনী বাবা। তবে এটুকু জানো, এখানে এক বিশ্বাসঘাতক নরকের কীটরূপী মানুষের মৃতদেহ পুঁতে রাখা হয়েছে। দেখি না আমাদের জমিদার বাবু সর্বনাশ করেছিল। তার মানে এরা... তাই প্রতি বছর এই আজকের দিনে আমাদের জমিদার কন্যা রাধিকা মা এইখানে এসে জুতোর মালা দিয়ে ধিক্কার জানিয়ে যায়। বড়ই ভালো মানুষ জমিদার কন্যা। এক রাতে তার জীবনটা শেষ হয়ে গেল। সেই শোকে আজীবন আইবুড়ো হয়ে গেল মেয়েটা। ও আচ্ছা, আমি আসি, ধন্যবাদ। দাঁড়াও বাবা, দাঁড়াও। কেন জানি তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে তোমাকে আগে কোথায় দেখেছি। সর্বনাশ! না, এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো যাবে না। সুধীর জ্যাঠা যদি আমাকে চিনে ফেলেন তাহলে সব গন্ডগোল হয়ে যাবে।
না না, আমি তো আজকের এই প্রথম এই গ্রামে এলাম, আমাকে আগে কি করে দেখবেন? আমি আসি। হ্যাঁ, প্রভাত, 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 দাঁড়াও। সেই শহরে কি করলে তুমি? তুমি কি ভেবেছিলে মাঝে এতগুলো বছর কেটে গেছে বলে আমি তোমাকে চিনতে পারবো না? এই চুলগুলো হাওয়াতে পাকেনি আমার। চোর শয়তান, কিন্তু তুই তুই বেঁচে আছিস কি করে? সুধীর জ্যাঠা, আমার কথাটা একবার শুনুন। মানে তোর যা বলার তুই জমিদার কন্যার সামনে বলবি। চল চল বলছি। জমিদার বাড়ির মধ্যে তখন যেন পিন পতন নীরবতা। বৃদ্ধ সুধীর প্রভাতকে জমিদার বাড়িতে নিয়ে এসেছেন। তার দুই দিকে লাঠিয়াল দাঁড়িয়ে রয়েছে। ঠিক তখনই সেখানে জমিদার কন্যা রাধিকা ঢুকল। সে ঢুকতেই বৃদ্ধ বলল, রাধিকা মা, এই দেখো, এই দেখো সেই বিশ্বাসঘাতক। আজ থেকে 20 বছর আগে যার জন্য জমিদার বাড়ির ওপরে অমাবস্যার অন্ধকার নেমে এসেছিল। রাধিকা প্রভাতের দিকে তাকাতেই চমকে উঠল। মুহূর্তের মধ্যে তার চোখের দৃষ্টি যেন ঘোলাটে হয়ে গেল। সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। রাধিকা চিৎকার করে বলল, তুই তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে রয়েছিস? তোর এত সাহস! তুই আমার সবকিছু শেষ করে দাঁড়িয়ে আছিস? তুই তুই রাধিকা কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেল। রাধিকার যখন জ্ঞান ফিরল তখন তার মাথার কাছে বসে নায়েব পুত্র তনয়। রাধিকা মা, এখন কেমন লাগছে? একটু সুস্থ বোধ করছো? তনয়, তনয়, তুই এখানে? তুই তো গঞ্জে গেছিলি বাবা। আমার মায়ের শরীর খারাপ করলে কি আমি দূরে থাকতে পারি? বাবার কাছে খবর পেয়ে ছুটে এলাম। সত্যি তোর মা মারা যাবার আগে তোকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল আমি যেন তোকে আগলে রাখি। সেই থেকে তোকে নিজের কোলের কাছে রেখেছি। আর তাই আজও তুই যখন আমার কাছে থাকিস আমার শরীর নিজে থেকেই ভালো হয়ে যায় রে। রাধিকা মা, তুমি যদি আমাকে সত্যি ছেলে মনে করো তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেবে? রাগ করবে না তো? এরকম ভাবে বলছিস কেন? কি জিজ্ঞেস করবি বল না। বাইরে দাঁড়িয়ে থাকা ওই লোকটি কে গো? বাবা বললো তুমি ওনাকে দেখে রাগে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেছিলে। বলো না, কি হয়েছিল তোমার? এ তুই কি জিজ্ঞেস করলি বাবা? এর পেছনে যে অনেক বড় বৃত্তান্ত রয়েছে। তোমার জীবনে এমন কি কাহিনী রয়েছে যেটা আমি জানি না মা? বলো বলো। সে আজ থেকে 20 বছর আগের কথা। তখন আমি 17 বছরের মেয়ে। মা মরা মেয়ে বলে বাবা সব সময় আগলে রাখতেন। কিন্তু কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম আমার বাবা আমার বিয়ে নিয়ে উতলা হয়ে উঠেছেন। আমাদের গ্রামেই এক বড় ব্যবসায়ীর একমাত্র পুত্র ছিল বিজয়। কাছারির বিভিন্ন কাজে সে বাবার কাছে আসতো, আর আমি বুঝতে পারতাম সে আমাকে মুগ্ধ দৃষ্টিতে দেখে। বিজয়ের সেই চাহনি আমার মনে যেন অদ্ভুত ভালো লাগা সৃষ্টি করত। একদিন আপনি আপনি এখানে? এটা আমার বাড়ির বৈঠকখানা। আমার এখানে আসা তো খুব স্বাভাবিক, তাই না? কিন্তু আপনি এখানে? ও ঠিকই তো, আমারই ভুল। হ্যাঁ, আসলে জমিদার বাবুর সাথে একটু দরকার ছিল, তাই এসেছিলাম। কিন্তু নায়েব মশাই বললেন উনি ব্যস্ত রয়েছেন, আমায় একটু অপেক্ষা করতে, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য জলখাবার পাঠিয়ে দিচ্ছি। আরে না না, ওসবের কোনো দরকার নেই, আমি তো শুধুমাত্র কাজে এসেছিলাম। বিজয় বাবু, যারা কাজে আসেন আর বাবার জন্য অপেক্ষা করেন তারা কিন্তু কাছারিতে অপেক্ষা করেন, বৈঠকখানায় নয়। তাছাড়া আমি যে এই সময় ঠাকুরের জন্য ফুল তুলতে যাই সেটা আপনার অজানা নয়। ইস, ধরা পড়ে গেলাম যে। ইয়ে, আসলে আসলে আমি। আপনি না হয় কি বলবেন ভাবুন, আমি পুজোটা দিয়ে আসি। রাধিকা, রাধিকা, তোমাকে আমার খুব ভালো লাগে। আমি আমি তোমাকে দেখার জন্য এখানে আসি।
হ্যাঁ, আমি জানি না তুমি আমাকে নিয়ে কি ভাবো, কিন্তু আমি কি ভাবি সেটা যদি এখনো না বুঝতে পারো, তাহলে বলবো তুমি একটা বুদ্ধুরাম। আর বাবা কিন্তু বুদ্ধুরামদের একদম পছন্দ করেন না। এইভাবেই আমাদের দুজনের ভালোবাসা শুরু হয়েছিল। কিছুদিনের মধ্যেই বাবা বিষয়টা বুঝতে পেরে যান আর আমাদের বিয়ে ঠিক করে ফেলেন। বিজয় বাবার জমিদারির কাজে এতটাই আগ্রহী ছিল যে ধীরে ধীরে সে হিসেবের খাতা থেকে খাজনার নথিও সামলাতে শুরু করে। একদিন বাবা ওকে আমাদের অর্থকোষের আলমারি দেখাতে নিয়ে যায়। এই দেখো বিজয়, এটা হলো অর্থকোষ। এই এলাকার যাবতীয় খাজনা থেকে শুরু করে যা যা অর্থ সাহায্য মঞ্জুর হয় তা সবই এখানে গচ্ছিত রাখা হয়। কিন্তু জমিদার বাবু, এগুলো আমি দেখে কি করব? না না, মানে আপনি তো সবটা সামলাচ্ছেনই। না 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 বিজয়, আমার বয়স হচ্ছে, আমার অবর্তমানে এই সব হলো আমার রাধিকা মায়ের, আর রাধিকা মায়ের মানেই তো তোমার, তাই তো তোমাদেরকে এই সবই দেখাতেই হবে। সুতরাং এখন থেকে সব কিছু বুঝে নাও। কি যে বলেন জমিদার বাবু, আমি তো সামান্য দাস একজন, এই সবই রাধিকার। অপরাধ নেবেন না জমিদার বাবু, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। নির্দ্বিধায় বলো, কি বলতে চাও? আসলে আপনি কি আমাদের বিয়ের কোনো দিন নির্ধারণ করেছেন? মানে আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব রাধিকাকে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে। বুঝতে পারছি তুমি উতলা হয়ে উঠেছো, কিন্তু একটু রসো। রাধিকা আমার একমাত্র মেয়ে। মা মরা মেয়েটাকে আমি বড়ই যত্নে মানুষ করেছি, তাই আমি 20 বছরের আগে ওর বিয়ে দিতে চাই না। বিয়ে তো হবেই, তবে আরো কিছুদিন মেয়েটা আমার কাছেই থাক না। বাবার সিদ্ধান্তে বিজয়ের কেমন লেগেছিল জানি না, কিন্তু আমি যেন হতাশ হয়েছিলাম। তখন আমার মনে শুধু বিজয়ের ভালোবাসা। আমিও তার সাথে যত তাড়াতাড়ি সম্ভব ঘর বাঁধতে চাইছিলাম। তখনও জানতাম না আমার জীবনে সেই স্বপ্ন অধরাই রয়ে যাবে। এর কিছুদিন পরেই এলো সেই ভয়াবহ রাত। সেদিন ছিল অমাবস্যার রাত। আমি ঘুমিয়েছিলাম নিজের ঘরে। হঠাৎই এক চিৎকার শুনে ঘুমটা ভেঙে গেল। ডাকাত ডাকাত পড়েছে! কে কে কোথায় আছিস? ডাকাত পড়েছে! হ্যাঁ, ডাকাত ডাকাত পড়েছে! বাবা, বাবা! বাবা, বাবা! ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, বাবা! এই চুপ, একদম চুপ। একটা কথা বললে তোর বাবাকে এখনই জবাই করে দেবো। বাবা, পেয়াদা, লাঠিয়াল, সবাই কোথায়? বাবা, বাঁচাও! তুমি কি ভেবেছো আমরা পেয়াদা লাঠিয়ালদের ব্যবস্থা না করি এখানে এসেছি? কেউ আসবে না বাঁচাতে রাধিকা, কেউ আসবে না। পালিয়ে যা মা, এরা জল্লাদ, পালিয়ে যা। না, কোনো মতেই না, কোনো মতেই না। ছেড়ে দাও, ছেড়ে দাও, বাবাকে ছেড়ে দাও। বাবাকে ওই অবস্থায় দেখে ছুটে গিয়ে পড়লাম ওদের উপরে। বাবাকে বাঁচানোর চেষ্টা করতেই ওরা হিংস্র হয়ে উঠল। মুহূর্তের মধ্যেই আমাকে ধাক্কা দিয়ে ফেলে বাবার গলাটা তলোয়ারের আঘাতে ছিন্ন করে দিল। আমি পাগলের মতো চিৎকার করছি, আর ওই শয়তানগুলো আমাদের অর্থকোষ খালি করে নিয়ে চলে গেল। ওদের কেউ আটকাতে পারলো না? না, সেদিন ছিল মাঘী অমাবস্যা। গ্রামে কালী পুজোতে বেশিরভাগ পেয়াদা লাঠিয়ালরা গিয়েছিল, আর যে কটা পেয়াদা লাঠিয়াল ছিল তাদের আগেই মুখ হাত বেঁধে ফেলে রেখে এসেছিল। কিন্তু তখনও আসল দৃশ্য দেখা বাকি। আমি ওদের পেছনে উন্মাদের মতো ছুটে গেলাম, আর মশালের আলোয় দেখলাম ওদের পেছনে রয়েছে আমার বাবার কর্মচারী প্রভাত। এই প্রভাত ওই ডাকাত দলকে নিয়ে এসেছিল। ওর জন্যই সব শেষ হয়ে গেছে। আমি ওকে ঘেন্না করি। পৃথিবীতে একটা মানুষ অন্য মানুষকে যতটা ঘেন্না করতে পারে, আমি ওকে তার থেকেও বেশি ঘেন্না করি। বিজয়, তার কি হলো? সেই রাতের পরে সে আর কখনো ফেরেনি তনয়। জানি না একটা জলজান্ত মানুষ কিভাবে উধাও হয়ে গেলেন। অনেক খুঁজেছি আমি তাকে, কিন্তু পাইনি। রাধিকা মা, ওই বিশ্বাসঘাতককে কি শাস্তি দেওয়া হবে যদি একটু বলতেন?
পেয়াদা লাঠিয়ালরা সব আটক করে রেখেছে ওকে। হ্যাঁ চলো। তোকে তোকে 20 বছর আগে আমি নৃশংস মৃত্যুদণ্ড দিয়েছিলাম, কিন্তু তারপরে তুই বেঁচে গেলি কি করে? আচ্ছা, জমিদার বাবু তো তোমাকে ভালো বেতনে চাকরি দিয়েছিল, তাহলে এত বড় সর্বনাশ কেন করলে তুমি? কেন? আমি কিছু করিনি, আমি নির্দোষ, নিরপরাধ আমি দিদিমণি। শয়তান, বজ্জাত, জানোয়ার, এত কিছু করে শান্তি হয়নি, আবার মিথ্যে কথা বলছিস। আমি কেন মিথ্যে কথা বলবো দিদিমণি? আমি সত্যি বলছি। আচ্ছা, সেদিন যে কালী পুজোয় পেয়াদা লাঠিয়ালরা গিয়েছিল, সেই খবর ডাকাতরা কিভাবে জানলো সেটা জানার চেষ্টা করেছেন কোনোদিন? কখনো জানতে চেয়েছেন ভেতরের লোক ছাড়া ডাকাত দল কিভাবে জানলো জমিদার বাড়িতে ঢোকার পিছনে দরজা রয়েছে? তার মানে কি আবল তাবল বকছিস তুই? দাঁড়াও রাধিকা মা, একবার লোকটার কথা শোনো। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, রাধিকা মা তো তোমাকে ওই ডাকাত দলের সঙ্গে বেরোতে দেখেছে। হ্যাঁ, বেরোতে দেখেছে, কারণ আমি তাদের পিছু নিয়েছিলাম। সেদিন আমি কালী পুজো থেকে ফিরে দিদিমণির গলা শুনে ছুটে গিয়ে দেখি জমিদার বাবুকে ওরা হত্যা করেছে। ওরা সব লুট করে নিয়ে যাচ্ছিল আর আমি ওদের পিছু নিই। তখনই দিদিমণি আমাকে দেখেন। তারপরে কেন তুমি এসব জানাওনি তখন? আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেদিন আমি ডাকাতদের পিছু নিয়ে গিয়ে দেখি তারা একটা গাছের তলায় টাকা ভাগ করছে, আর আমি দেখি সেই ডাকাত দলের সর্দার আর কেউ নয়, স্বয়ং জমিদার বাবুর হবু জামাই বিজয়। মিথ্যে মিথ্যে বলছো তুমি, মিথ্যে বলছো। আজ এত বছর পরে মিথ্যে বলে আমার কি কোনো লাভ হবে দিদিমণি? সেদিন আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যখন বিজয় ও সাথীদের বলেছিল। এই হলো তোদের ভাগ আর এইগুলো আমার। শোন, এখন সবাই গা ঢাকা দিয়ে থাকবি, কারণ এখন পরিবেশ গরম থাকবে। কিন্তু বিজয়দা, একটা কথা তো বুঝতে পারলাম না। তোমার তো এমনিতেই জমিদার কন্যার সঙ্গে বিয়ে হবে, আর তখন তো সব তোমারই হবে। তাহলে এইসব করার কি দরকার ছিল? আরে দরকার ছিল, কারণ ওই জমিদার বুড়ো মহা ধরিবাজ। কত কষ্ট করে জাল বিছিয়ে তবে ওর মেয়েটাকে ফাঁসিয়েছিলাম। ভালো ভালো বললাম বিয়ে করে নি, কিন্তু এই বুড়োটা সহ্য হলো না, বলে এখনো দেরি আছে। তাই তুমি বুড়োর মুখ চিরকালের জন্য বন্ধ করে দিলে? আর কি, এবার ওর মেয়ের সামনে ন্যাকা কান্না কাঁদবো? আর আমি আড়াল থেকে সবই শুনছিলাম। উত্তেজনায় তখন আমার মাথা কাজ করছে না। ঠিক তখনই ভুলবশত নিচে পড়ে থাকা একটা গাছের ডালে পা লেগেই মচমচ শব্দ হয়ে উঠল, আর বিজয় চমকে পিছনে ফিরে তাকাতেই দেখলো আমি দাঁড়িয়ে আছি। প্রভাত, তুই এখানে ঘাপটি মেরে দাঁড়িয়ে রয়েছিস? তোর এত বড় সাহস! বলে দেব, আমি সব বলে দেব দিদিমণিকে। তোর নোংরামি আমি ফাঁস করে দেব। আচ্ছা, তাই নাকি? তোর কি মনে হয় এত কিছু করে আমি তোর মতন চুনোপুটিকে ছেড়ে দেব? তুই তো জমিদারের গোমস্তাতে কাজ করতি, বেচারা কেন শুধু শুধু পিছু নিলে? এবার যে তোকে সব দায় নিতে হবে প্রভাত। এই তো ভালোই হলো বিজয়দা, এই সমস্ত দায় ওই ব্যাটাটার ঘাড়ে চাপিয়ে দাও, ব্যাস কেল্লা ফাটে। ওই শয়তানটা আমার মুখে কালো কাপড় বেঁধে দিল যাতে আমি সত্যিটা বলতে না পারি। ডেকে আনলো দিদিমণি সহ বাকি সকলকে, আর শুরু হলো আমার বিচার। সবই তো শুনলে রাধিকা, এবার বলো কি করবে এই বিশ্বাসঘাতককে? বাবা ওকে বিশ্বাস করতো বিজয়, ভালো বেতন দিত, তবুও লোভে এত বড় ক্ষতি করলো। আমার বাবাকে প্রাণে মেরে দিল। ছাড়বো না, আমি ওকে এমন শাস্তি দেব যে এর পরে কেউ বিশ্বাসঘাতকতা করতে চাইলে তার অন্তরাত্মা অবধি কেঁপে উঠবে। মানে তুমি কি করবে রাধিকা? এই শয়তানটাকে মাটিতে পুঁতে দাও, কেবল ওর মাথাটা বাইরে থাকবে, আর ওর মাথায় গুড় ঢালতে থাকবে। সেই গুড়ের গন্ধে রাজ্যের পিঁপড়ে পোকা আসবে আর খুবলে ছিঁড়ে ছিঁড়ে খাবে ওকে। বেঁচে থাকতে ও এত কষ্ট পাবে যে প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর প্রার্থনা করবে। ঠিক, একদম ঠিক। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো রাধিকা। এরকম লোকের সাথে এটাই হওয়া উচিত। রাধিকা, তুমি নিশ্চিন্তে ফিরে যাও, আমি নিজের হাতে ওর পালা সাঙ্গ করব। অন্যায় করছো, তুমি অন্যায় করছো। ভগবান তোমাকে ক্ষমা করবে না। নিকুচি করেছে তোর ভগবানের। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না প্রভাত। কিছুক্ষণের মধ্যেই দলে দলে পিঁপড়ে পোকা আসবে। ওই দেখ আসতে শুরু করেছে, আসছে ওরা। মুহূর্তের মধ্যেই দলে দলে পিঁপড়ে পোকা গুড়ের গন্ধে আসতে শুরু করলো। তারা প্রভাতের কান দিয়ে ঢুকতে শুরু করলো।
যন্ত্রণায় ব্যথায় প্রভাতের চোখে জল চলে এলো। সে দেখল বিজয় তখন হাতে মদের বোতল নিয়ে হাসছে আর বলছে, একেই বলে কারুর পৌষ মাস আর কারুর সর্বনাশ। কেমন লাগছে প্রভাত বাবু? দাও দাও দাও, একটু কম পড়েছে না? আর একটু গুড় ঢেলে দিন। প্রভাত যন্ত্রণায় ছটফট করে উঠল। বিজয় তখন নেশায় উন্মত্ত হয়ে রয়েছে, কিন্তু সে জানতেও পারল না কেউ খুব সন্তর্পণে তার পেছনে এসে দাঁড়িয়েছে। তার হাতে একটা কাটারি। বিজয় কিছু বুঝে ওঠার আগেই সেটা নেমে এলো বিজয়ের ঘাড়ে, আর তার আর্তনাদে কেঁপে উঠল চারিদিক। মা তুমি এখানে? আমি খবর পেলাম তোকে এখানে নিয়ে এসেছে। আমি জানি তুই কিচ্ছু করিসনি। মা, আমি সত্যি কিছু করিনি। বিজয় জমিদার বাবুকে মেরে ফেলেছে আর আমায় সকলের সামনে দোষী সাব্যস্ত করে দিয়েছে। আমি জানি বাবা, আমি সব জানি। এখন তাড়াতাড়ি কর। চল আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, যাতে আমাদের খোঁজ আর কেউ না পায়। হ্যাঁ মা, কিন্তু তার আগে দাঁড়াও, একটা কাজ বাকি আছে। আমি বিজয়ের লাশটাকে মাটিতে পুঁতে দিলাম। তার মুন্ডুটা পড়ে রইল মাটির বাইরে, আর তাতে ঢেলে দিলাম গুড়। চোখের নিমেষে তাকে ঘিরে ধরল রক্ত পিপাসু পিঁপড়ের দল, আর খুবলে খেতে শুরু করলো ওকে। আর পরের দিন যখন আমরা গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম সেখানে পড়ে রয়েছে এক ক্ষত বিক্ষত দেহ, যা চেনার উপায় নেই। তার মানে এত দিন ধরে আমি প্রভাত ভেবে বিজয়কে জুতোর মালা পরিয়ে আসছি। ঈশ্বর! আর প্রভাত দা, তুমি এতদিন সকলের চোখে দোষী হয়ে রয়েছো। সকলে জানতো আমি মরে গেছি। আমার মা সবসময় বলতো যে তার মৃত্যুর পরে চিতাভস্ম যেন আমি এই গ্রামের নদীর জলেই ভাসিয়ে দিই, কারণ এটাই তার স্বামীর ভিটে। আর আমি সেটা করতেই এখানে এসেছিলাম। আমায় ক্ষমা করে দাও প্রভাত, আমায় ক্ষমা করে দাও। আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম। আমি এত বছর ধরে যার জন্য প্রতীক্ষা করছিলাম, আমি জানতামই না যে সেই আমার সব থেকে বড় শত্রু। আমাকে ক্ষমা করো। প্রভাত চুপ করে দাঁড়িয়ে রইল। আকাশের বুকে তখন যেন নতুন সূর্যের আলো ফুটছে।